1 নম্বরে থাকলেও এখন 175টি দেশের মধ্যে 14 নম্বরে। সূচকে অবস্থার উন্নতি হলেও প্রকৃত অবস্থার আসলে কতটুকু উন্নতি হয়েছে বলে আপনার মনে করেন? দুর্নীতির আগে নীতিটা কি? বর্তমান বিশেষভাবে আমাদের যদিও মুক্তিযুদ্ধে আমাদের যে ঘোষণা এবং অঙ্গীকার তার সম্পূর্ণ একটা বিরুদ্ধ অবস্থানে দাঁড়িয়ে, যেমন আমরা বলছি সমাজতন্ত্র, কিন্তু এখানে হচ্ছে পুঁজিবাদ, অর্থাৎ বিধিবদ্ধ আইন সিদ্ধ, সেটা হলো অসমতার নীতি, এটা এখানে চালু আছে। আর আমরা যেটা সেই সময় আমাদের অঙ্গীকার ছিল বিধিবদ্ধ আইন সিদ্ধ সমতা সাম্যের নীতি। তাহলে নীতি যখন আপনি সমতা সাম্যের পরিবর্তে একটা অসমতার নীতিকে গ্রহণ করছেন, তখন সেটার ফলাফল হিসাবে দুর্নীতি সেটা আসতে বাধ্য। এখন এটার কতগুলি প্রকারভেদ আছে। একটা হলো আদি পুঁজি গঠনের একটা নীতি, যেটা আমরা জানি প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল কিভাবে হয়েছিল, সেখানে মার দাঙ্গা লুটপাট এগুলি, যেমন স্বাধীনতা উত্তরকালে সেখানে একটা দখলের মধ্য দিয়ে এই ধরনের একটা আদি পুঁজি গঠনের একটা ব্যবস্থা হয়েছিল। তারপরে রাষ্ট্র নিয়ন্ত্রণে রেখে একটা প্রতিযোগিতামূলক টিকে থাকার নীতি সেটা প্রয়োগ হয়। আর যখন পুঁজি একচেটিয়া রূপ ধারণ করে, তখন রাষ্ট্রকে নিয়ন্ত্রণে এনে একদল লোক লুটপাট চালায়। তাহলে একসময় আমরা দেখি রাষ্ট্রশক্তি পুঁজিপতি শ্রেণীকে নিয়ন্ত্রণ করে, আর একটার সময় একচেটি পুঁজি রাষ্ট্রযন্ত্রকে নিয়ে খেলা করে। তাহলে আজকের বাংলাদেশে একদল পুঁজিপতি শ্রেণী তৈরি হয়েছে যারা রাষ্ট্রযন্ত্রকে নিয়ে খেলা করছে। এখন যেই কারণে আমাদের রাষ্ট্রপতিকে আজকে বলতে হচ্ছে যে রাজনীতি এখন ব্যবসায়ীদের পকেটে, এই কথা বলতেন না। এবং দুর্নীতির কথা যেটা বলছেন, উনি যখন স্পিকার ছিলেন তখন বলছেন যে 1 বছরের দুর্নীতি দিয়ে একটা পদ্মা সেতু করা যায়, এবং এই ধরনের আরো অনেক বক্তব্য রেখেছেন। আবার এর সঙ্গে যে আজকে শুধু এইটা দুর্নীতি কিভাবে আইনের শাসনকে দুঃসাধ্য করে তুলেছে, প্রধান বিচারপতি বলছেন যে আইনসভা যদি 80% ব্যবসায়ী থাকে তাইলে পরে এটা দিয়ে আইনের শাসন সম্ভব না, ফলে এটা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। এখন দুর্নীতি কিভাবে হয় সেটা রাষ্ট্রীয়, ব্যক্তিগত, কর্পোরেট, গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিক, দেশি বিদেশি, আন্তর্জাতিক, সাময়িক, প্রক্রিয়াগত, ঋণ খেলাপ, দখল, জাল জালিয়াতি, আইনের খেলাপ, আইন ফাঁকি, ক্ষমতার দাপট, ক্ষমতার মদদ, দেশি বিদেশি কেনাকাটা, প্রকল্প, কৃত্রিম বাজার সংকট, প্রতারণা, সুবিধা দিয়ে কিংবা বিপদগ্রস্ত করে মানুষকে, বকশিস, নজরানা, হাদিয়া, পার্সেন্টেজ, স্পিড মানি, ঘুষ ইত্যাদি ইত্যাদি, এরকম আরো 50টা বলা যাবে। এখন এগুলি কোথায় হচ্ছে সেটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা বলি, তাহলে প্রথম যদি আমরা ধরি যে একটা ব্যাংক এবং জনগণের যে আমানত সেখানে থাকে, এবং সেই আমানতটা ব্যবসা বাণিজ্য একটা নিয়মতান্ত্রিক অর্থনীতি চলবে। বেসিক ব্যাংকের 4000 কোটি টাকা লুট হয়ে গেল, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রায় 10,000 কোটি টাকা লুট হয়ে গেল। শেয়ার বাজার থেকে প্রায় কেউ বলে 30, কেউ বলে 40,000 কোটি টাকা লুট হয়ে গেল। এবং খালেদ ইব্রাহিম সাহেব একটা তদন্ত কমিটি করে রিপোর্টও দিলেন, 50 জনের নাম শনাক্ত করলেন, কিন্তু সেগুলি আজ পর্যন্ত কিছু হলো না। হলমার্ক গ্রুপের যে তারা প্রায় 3000 কোটি টাকার উপর লুট করলো, এবং সেখানে যে চেয়ারম্যান ইয়াসমিনকে 100 কোটি টাকা প্রতি মাসে দেওয়ার শর্তে জামিন দেওয়া হইলো। 28 মাস হয়ে গেছে, 1 পয়সাও দেয় নেই। তাহলে এর মধ্যে 7 বছরের শিশু তার নামে 3 কোটি টাকার ঋণ আছে। এবং এর মধ্যে আমরা যদি দেখি মোট ঋণ যদি দেখি 4,61,000 কোটি টাকা ঋণের মধ্যে 7 বছরের শিশুর ঋণ পাওয়ার যোগ্যতা থাকে প্রশ্নই ওঠে না। এবং সেখানে এই মধ্যে 4,61,000 কোটি টাকার মধ্যে 12 জনের কাছেই আছে 30%, 1.5 লক্ষ কোটি টাকা। এবং এই ব্যাংকের টাকা মেরে দিয়ে তারা নেপালে গিয়ে একজন ব্যাংক করেছে, তার প্রমাণ আছে। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা লুট করে ব্যক্তিগত ব্যাংক প্রতিষ্ঠা করছে। এবং এর মধ্যে আমরা আর বাকি যে দুর্নীতি, সুইস ব্যাংকে 4,554 কোটি টাকায় বাংলাদেশের আছে, এটা গভর্নমেন্ট প্রতিবাদ করে নাই। মালয়েশিয়ার অ্যাম্বাসেডর এখানে এসে স্টেটমেন্ট দিয়ে প্রেস কনফারেন্স করে বলছে যে 3005 জনের সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি আছে মালয়েশিয়াতে। এবং সেই টরন্টোতে একটা বেগমপাড়া আছে। আর জিএফআই গ্লোবাল ইন্টিগ্রিটি যেটা, তারা বলছে 2003 থেকে 12 সাল পর্যন্ত 1,02,668 কোটি টাকা পাচার হয়েছে। এই যে অবস্থাটা আছে, এর সঙ্গে যদি আমরা দেখি অনেক প্রকার দুর্নীতি আছে। তো আমাদের খাদ্য মন্ত্রণালয় পচা গম আমদানি করে, কিন্তু এর মধ্যে সুইজারল্যান্ডে কর্তারা বাড়িতে গেছেন, দেখতে গেছেন। 1 বছরে 22টা দেশে 12টা দেশ বিমান কর্মকর্তারা, বিমান লসে চলছে কিন্তু তারা বিমান কর্তারা ঘুরতেছে। উচ্চশিক্ষা মানোন্নয়নের জন্য 36 কর্মকর্তা বিদেশে গেছে, অথচ আমাদের এখানে উচ্চশিক্ষার জন্য কোনো নাই, বরাদ্দ নাই। এবং এখানে গবেষণার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে বোধহয় 6,000 না 16,000 কোটি টাকা, 16,000 টাকা। তাহলে এরা বুঝেন। এবং অন্যান্য প্রায় 10টা বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা বাজেটই নেই। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এখানে বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণার কোনো বাজেট নাই,
অথচ সেখানে তাদেরকে হেকাপ দেখার জন্য 36 জন গেছে, আরো 92 জন নাকি যাবে। ইটালি, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশটা ঘুরতেছে। পদ্মা সেতুর জ্ঞান লাভ করার জন্য 6 জন সাংসদ সহ 13 জন বিদেশে গেছেন। তাইলে এখন কি জ্ঞান লাভ করতে গেছেন এটা কিন্তু আসলে বোঝা মুশকিল। রেলওয়ে ঠিকাদারের খরচে স্থায়ী কমিটির 5 জন সহ 12 জন তারা চীনে গেছেন। ঠিকাদারের খরচ, হ্যাঁ। আর এর মধ্যে আমরা দেখি সরকারি খরচে হজ করতেছে 263 জন। হজ করতে যেতে পারে না। যেমন পুলিশ যদি আমাদের ঈদের দিন ডিউটি দেয়, পুলিশ কিন্তু নামাজ পড়ে না, সে ডিউটি করে। তাহলে এরা তো হজ করতে যাইতে পারে না। তাহলে তারা যাবে হাজিদের তত্ত্বাবধান করার জন্য। এরা এসে বলে তারা হাজি, হাউ কাম? তাহলে রাষ্ট্রের টাকা হজ করা বেআইনি কাজ তো একটা, এটা তো একটা দুর্নীতি। তো ফলে একদিকে খাদ্যে আমরা পচাগম আনতেছি, আর আমাদের কর্তারা বিদেশে ঘুরতেছেন, এটা আমাদের পরিচর্যা। আর এদিকে বিমানের লস দিয়ে আমরা কর্তারা সব বাইরে ঘুরতেছে। পদ্মা সেতুর জ্ঞান যেই সেতুর খালি বাড়তেছে, এইরকম যেটা আছে তার সঙ্গে বাকি যে সমস্ত, যেমন এখানে আমাদের মন্ত্রী বলতেছেন, এই যে কি বলে এটা, আমাদের যে আশরাফ সাহেব বলতে খাই খাই যে কথাটা আসছে, তার মানে হলো কি, এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে একটা দুর্নীতি শাখা প্রশাখা বিস্তার করে গোটা সমাজকে এখন, মানে আপনি বলতে চাচ্ছেন দুর্নীতির সূচকে, মানে সূচকে আমরা আগালেও দুর্নীতির মানে কোনো তেমন কোনো সুখবর নাই কমার ক্ষেত্রে। সেটা হলো যে আমরা এরপরে আমি সময় থাকলে আরো বিভিন্ন আপনার কাছে আবার আসবো। সাদিক আলিম, ডক্টর সাদিক আলিম, দুর্নীতির বিষবাষ্প সমাজের প্রতিটি স্তরে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে সিংহভাগ মানুষই তার যার যেখানে যতটুকু ক্ষমতা আছে সেটা দিয়েই সে ব্যবহার করে যে যার মতো দুর্নীতি করছে। কারণ দেখছে যে আসলে সবাই করছে, এর বাইরে গেলে পারে তো আমি আরো বড় বিপদে পড়ে যাবো, আমাকেও করতে হবে। তো এই যে ভয়াবহ পরিণতি কিংবা পরিস্থিতি কেন তৈরি হলো বলে আপনি মনে করেন? আমি সিংহভাগ মানুষ দুর্নীতি করছে এটা আমি বলবো না। আমি এটা বলবো যে জনগণ বাধ্য হচ্ছে দুর্নীতি করতে। খালিদ ভাই একটা মানে খুব সুন্দর একটা স্টেজ সেট করে দিয়েছে আলোচনার জন্য। আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে এটা এভাবে বলতে চাই যে দেখেন, আমরা তো একটা কলোনিয়াল মধ্যে ছিলাম। এই যে কাঠামোটা ছিল ব্রিটিশ পিরিয়ডে, ফিউডালিজমের মধ্যে দিয়ে বা প্যাট্রন ক্লায়েন্ট এবং আমাদের তাবেদারি করা, এবং সেখানে এই বিষয়টা ছিল। পাকিস্তান পিরিয়ডেও কিন্তু আমরা অনেক বাটারিং করতে দেখেছি। আমরা সেই ব্যুরোক্রেসি, যেটা সিভিল ব্যুরোক্রেসি ধরি, মিলিটারি ব্যুরোক্রেসি ধরি, পুলিশ ব্যুরোক্রেসি ধরি, বা আমাদের মতো পেশাজীবী যারা শিক্ষক, যারা লয়ার্স বা ডক্টরস, আমরা কিন্তু সেই স্বাধীনতা পরবর্তী কালেও আমরা বলি যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু মানসিক কাঠামোতে এবং আমাদের অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে আমরা এই দুর্নীতি থেকে আমরা বের হতে পারিনি। বরং আমরা বলবো যে দুর্নীতিটাকে আমরা এখন শক্তভাবে পাকাপোক্ত করে একটা প্রাতিষ্ঠানিকরণ করে ফেলেছি। এবং এখানটাতে একটা সুন্দর নেক্সাস উনি দেখিয়ে দিয়েছেন। উনি বলেছেন যে ক্যাপিটালিস্ট সোসাইটিতে কিভাবে স্টেট এবং পুঁজিপতি শ্রেণীরা তারা একে অপরকে সম্পূরক হয়ে দাঁড়ায় এবং দুর্নীতিটাকে আরো শক্ত করে একটা জায়গায় নিয়ে আসে। কিন্তু আমি বলবো যে সমাজতন্ত্রে কি দুর্নীতি ছিল না? নিশ্চয় ছিল। সেই ডিবেটটা ভিন্ন। আমরা ফোকাস করেই বলি যে এখানে যে জনগণ, সিভিল সার্ভেন্ট, রাজনীতিবিদ। আমি নিজেও সিভিল সার্ভেন্টের বাইরে না, কিন্তু আমার উপর হয়তো অনেক প্রশাসনিক কর্মকর্তারা মানে গোসা করতে পারেন এই টকশোটা শুনে। কিন্তু ইস্যুটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে এটার মধ্যে ঢুকে গেছি। এটা একটা সামাজিক ব্যাধি, কিন্তু আমরা সেখান থেকে এখনো বের হতে পারছি না। আমরা দিবস পালন করছি, আমরা টিআরবি রিপোর্ট দেখলে রাগ করছি, অন্যরা কেন আমাদেরকে 14 বললো, আমরা যদি 12 হতাম তাহলে হয়তো একটু কম বকা দিতাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু রুটে যাচ্ছি না। এবং আপনি যখন বলছেন সিংহভাগ মানুষ, কেননা জনগণকে আমি এমন একটা জায়গায় নিয়ে গেছি যে আমাদের রাজনৈতিক অবস্থা যেরকম, যেটা আমাদের স্বয়ং রাষ্ট্রপতি আমাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক বলছেন, এবং সেখানে আপনি দেখবেন যে আমাদের প্রশাসনিক ব্যবস্থাটা যেরকম, সেখানে দুর্নীতির একটি সংস্কৃতি তৈরি হয়ে গেছে। যে আমি যদি মনেও করি যে আমি আজকে এই কাজটা স্বাভাবিকভাবে করতে পারবো একটা সাধারণ মানুষ হিসেবে, কিন্তু আমি আর অপেক্ষা করতে চাবো না। আমি 2 ঘন্টা আগে কেমন করে কাজটা করতে পারি সেই জায়গাটা আমি নিব। আপনি সামান্য ধরেন ন্যাশনাল আইডি কার্ড করা, আপনারাই দেখিয়েছেন, আমরা ইলেকট্রনিক মিডিয়ার সুবাদেও দেখছি, প্রিন্ট মিডিয়া, যে সেখানে আসলে যে লোকগুলি গার্ড করছে, যে লোকটি ছবি তুলছে, যেটা একটা কিউ হচ্ছে। আমি নিজে কিছুদিন আগে আমার ছোট বোনের সাথে দেখেছি কাজটা, যে আমি আনসারকে দেখছি ওখানে টাকা নিচ্ছে, যিনি ছবি তুলছেন একটা তাড়াতাড়ি করে দেবো, আসেন আপনি একটু দেন। তো আমরা সবাই সেই জায়গায় অংশগ্রহণ করছি। আমরা একটা পার্টিসিপেটরি ডেমোক্রেসির মতো পার্টিসিপেটরি করাপশন।
তো এই সিস্টেমটা এত শক্ত পাকাপোক্ত যে এই জায়গাটা থেকে বের হওয়াটা আসলে খুব কঠিন। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে সবচেয়ে যে বড় জায়গাটা যে জাস্টিস ডিনাইড হচ্ছে, অর্থাৎ ওই পেটি থেফট ধরে আমরা দেখাচ্ছি যে আমরা অনেক বড় কিছু অ্যাচিভ করছি। অনেকগুলো জায়গা চলে আসছে, বেসিক ব্যাংক, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার, আপনার এই যে বিভিন্ন যে বড় বড় যে দুর্নীতি আমরা 6-7 বছর ধরে, তার আগেও অনেক বড় বড় দুর্নীতির কথা আমরা জানি, কিন্তু কোনোটিরই কিন্তু আজকে আমাদের সাথে সাবেক প্রধান কমিশনার আছেন দুদকের, উনি নিশ্চয়ই আরো ভেঙে বলবেন আমাদের এত সুন্দর একটা আইন আছে যেখানে দুর্নীতি দমন কমিশন আপনার ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্টের মাধ্যমে এই দুর্নীতি মামলাগুলো পরিচালনা করতে পারে। আমি এই সাবেক তথ্য কমিশন হিসেবে বলি যে আমি নিজেও একটা কাজ করেছিলাম এই দুটি আইনকে একসাথে করে মানুষ কিভাবে স্বচ্ছতার জবাব দিতে জায়গায় যেতে পারে, কিন্তু আমরা সিভিল প্রসিডিওর নিয়ে কাজ করে ইনফরমেশন অ্যাক্ট, কিন্তু সেই জায়গাটাতে আমরা তৈরি করতে পারিনি, সেই স্পেসটা আমরা জনগণকে দিতে পারছি না। স্বয়ং দুদকের কিছু কিছু কর্মকর্তা দেখা যাচ্ছে যে জেলা ভিত্তিক এলাকায় যাদের একটু পয়সা করি আছে তাদের বিরুদ্ধে কিছু ফলস মামলা দিয়েও বলছে যে না এই লোক তো দুর্নীতিগ্রস্ত। সেই লোক আবার দেখা যাচ্ছে তথ্য অধিকার আইন ব্যবহার করে জানতে চাচ্ছে যে আসলে কেন আমাকে দুদকে মামলা দেওয়া হলো, ওই মামলাটা না লিখে সে বলছে যে কেন আমার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে আপনি দেখেন যে স্বয়ং যেখানে দুদকের কর্মকর্তারা অনেক ক্ষেত্রে, আমি সাধারণীকরণ করছি না, তারাও ঢুকে যাচ্ছে এই সিস্টেমটার মধ্যে। তো এই যে জায়গাটা আমার মনে হয় যে আমাদের দেশে আসলেই পলিটিক্যাল যে কমিটমেন্টটা, এবং আপনি আজকে আরো একটু সুন্দর করে আমি বলতে চাই আরেকটা বিষয় যে যারা যে আমাদের মেয়র নির্বাচন হচ্ছে, মেয়র ইলেকশন যেটা হচ্ছে, সেখানে অনেকেই দেখেছেন টাকার ঘরে যে স্বচ্ছতা জবাবদিহিতার জন্য আমরা অনেক সময় বলি যে সরকার স্বচ্ছ নয়, কিন্তু এই বিষয়টা চলে আসছে। তারা নিবন্ধন যখন করেছে নির্বাচন কমিশনের সাথে, তারা দেখাচ্ছে যে আমার আয়ের উৎস হচ্ছে আমার স্ত্রীর গচ্ছিত অর্থ থেকে সুদ। আমি আইনজীবী কিন্তু আমি আইনের ব্যবসা করি না, কিন্তু আমার ব্যাংকে টাকা আছে। আমি কৃষিবিদ কিন্তু আমার প্রচুর টাকা আছে। আর আমার স্ত্রীর টাকা কেমন করে হয় সবাই তো আমরা জানি যে আমরা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য স্ত্রীর নামে বাড়ি কিনি, স্ত্রীর নামে গচ্ছিত টাকা রাখি, সেখান থেকে ইন্টারেস্ট নিয়ে উনি নাকি চলছেন, কিন্তু উনি এখন রাতারাতি নেতা হয়ে গেছেন। তাহলে এই জায়গাগুলোতে আমাদের যে কনস্টিটিউশনাল বডিগুলো আছেন তারাও বা কিভাবে কাজ করছেন, বা আমাদের এই জনগণকে যখন আমরা দোষী করি, আমার মনে হয় তাদেরকে দোষী করা উচিত না। কিছু মানুষকে তো আমি অবশ্যই করবো, কিন্তু সাধারণীকরণ করে যেন আমি না বলি যে বাংলাদেশের সিংহভাগ। আমরা দেখছি যে এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও, কিংবা যিনি শিক্ষক হিসেবে যোগদান করতে ইচ্ছুক সেও টাকা দিচ্ছে কিংবা টাকার আদান প্রদান হচ্ছে। এইরকম দুর্নীতি, মানে দুর্নীতির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। ক্ষেত্রে আমি শ্রদ্ধা রেখে বলতে চাই শিক্ষামন্ত্রীর প্রতি, দেখেন সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস এটা একটা কমন ফেনোমেনা দাঁড়িয়েছে। আমাদের ক্লাস 5-এর যে পরীক্ষাটা সম্প্রতি হয়ে গেল, আমরা শুনেছি যে অনেক স্কুলে পরীক্ষাটা শুরু হওয়ার পর টিচাররা বলে দিচ্ছে কোন প্রশ্নের কি উত্তর। এখন উনি একটা জিনিস অ্যাচিভ করতে চাচ্ছেন যে অনেক ছেলে মেয়ে কোয়ান্টিটিতে মানে পাশের হার, কিন্তু সেটার কোয়ালিটির দিকে আমরা নজর দিচ্ছি না। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, কিন্তু আমি তো আমার শিক্ষার ক্ষেত্র থেকে এই জায়গায় নিয়ে যেতে পারি না। আর যেখানে নিয়োগের ক্ষেত্রে আমরা বলছি যে প্রাইমারি স্কুলে এইখানে যে দুর্নীতি হয় না এটা কেউ বলবে না, দুর্নীতি হয়, মানে অসম্ভব পরিমাণ দুর্নীতি হচ্ছে। সেই জায়গাটা থেকে এখানে কেমন করে ওনারা আটকাবেন আমি জানি না, তবে শিক্ষার উপরে কিন্তু কোয়ান্টিটিতে যেটাই হোক না কেন, এরা কিন্তু আপনি দেখবেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা টিকছে না, এবং অনেক জায়গায় তারা ভর্তি পাচ্ছেন, ঝরে পড়ছে। এইটা মানে কি আমি তো জাতিকে তৈরি করার জায়গায় আমি অনেক নেতিবাচক শুরু থেকে আমি গোড়াটাকে কাঁচা করে ফেলছি। কিংবা জি আপনার কাছে আবার আসবো জনাব মুফাজ্জল করিম। বলা হচ্ছে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এই ত্রিশক্তি মূলত দুর্নীতির জন্য অন্যতম দায়ী। কিছুক্ষণ আগে আমাদের কমরেড খালিকুজ্জামানও বলেছেন যে রাজনীতি বেশিরভাগ ব্যবসায়ী চলে এসছে বলে এই জায়গায় একটা আমাদের মানে এই প্রবলেমটা আরো বেশি প্রতিমান হচ্ছে। রাজনীতি এবং আমলাতন্ত্র এই দুটি ক্ষেত্রে আপনার পদচারণা রয়েছে, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? দেখুন, কমরেড খালিকুজ্জামান যা বলেছেন তার বক্তব্যের নিচে যদি সম্ভব হতো তাহলে আমি একটা ডু চিহ্ন দিয়ে বা ওই লিখে আমার বক্তব্য শেষ করে দিতাম। কিন্তু সব সেক্টর এবং সবকিছু কভার করেছেন, এবং যে সমস্ত শ্রোতা দর্শকরা তার বক্তব্য শুনেছেন তারা একটা
পরিপূর্ণ চিত্র বাংলাদেশের দুর্নীতি সম্বন্ধে পেয়ে গেছেন। এবং এর মধ্যে আমি তাকে ধন্যবাদ দিই যে কোনো অতিশয়োক্তি নাই, এবং খালেক ভাই বেশ প্রস্তুতি নিয়েই বোধহয় এসছেন। আমি তার সঙ্গে সম্পূর্ণ, তার বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। আমার দুঃখ লাগে এখানটাতে যে কোনো সরকার অদ্যাবধি, এখানে মাননীয় মন্ত্রীও আছেন, তার সরকারের কথাও বলছি, অদ্যাবধি কেউ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এমন এটাকে এজেন্ডার 1 নম্বরে আনেননি। 1 নম্বর তো দূরের কথা, এটা নিয়ে কেউ কোনো সত্যিকারের পদক্ষেপ কেউ আজ পর্যন্ত নেননি। সবাই চোখ বুজে আছেন। এটা শুনতে খুব খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব সত্য। যদি না হতো, তাহলে 2004 সালে যে দুর্নীতি দমন কমিশন নাম দেওয়া হলো স্বাধীন দুর্নীতি দমন কমিশন, অর্থাৎ এর আগে ছিল পরাধীন, এখন স্বাধীন। খুব ভালো কথা। এই তকমা সহ যে দুর্নীতি দমন কমিশনের যাত্রা শুরু হলো, আর আজকে 2015 সাল শেষ হয়ে যাচ্ছে, আর 2 সপ্তাহ পরে শেষ, 3 সপ্তাহ পর। অদ্যাবধি কোন দুর্নীতিবাজ, হোমরা চোমরা সরকারি কর্মচারী বা রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পপতি কারো গায়ে বলতে গেলে আঁচড়টাও লাগেনি। শাস্তি হওয়া তো দূরের কথা, তাহলে এই দেশে দুর্নীতি দূর হবে কেমন? থাকবে না কেন? সব সেক্টরে থাকতে বাধ্য। আগে আমরা যখন স্কুল কলেজে পড়তাম, সে 50-60 বছর আগের কথা, বা তারপরে যখন নতুন চাকরিতে ঢুকেছি 60-এর দশকের শুরুর দিকে, তখন আমরা কয়েকটি প্রতিষ্ঠানের কথাই শুনতাম যে তাদের গায়ে দুর্গন্ধ, দুর্নীতির দুর্গন্ধ, দুর্নীতি আর দুর্গন্ধ, আর সেই সমস্ত বিভাগের কর্মকর্তা কর্মচারী যেন একাত্তর ছিল। আর নাম বলছি না, এটা আমরা সবাই জানি, নতুন করে বলার দরকার লাগে না। আজকে তাদের অনেক বড় বড় উস্তাদ হয়ে গেছে অন্যান্য জায়গায়। যেমন ফর এক্সাম্পল, আমি আমার জীবন শুরু করেছি শিক্ষকতা দিয়ে। আমি একজন শিক্ষক ছিলাম এবং আমি তার জন্য অত্যন্ত গর্বিত। তো যাই হোক, বছর 3 পর সেই অঙ্গন থেকে চলে গেছি। কিন্তু সেই অঙ্গনে আমরা যখন চাকরি করেছি, কোনোদিন প্রশ্নপত্র ফাঁস বা কোনো কারো খাতা নম্বর বাড়িয়ে দেওয়া, কাউকে সাহায্য করা, এবং ইদানিংকালে সাদেকা হালিমরা যে সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করেন, সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, তাদের সম্বন্ধে যে সমস্ত ভয়াবহ এবং যে সমস্ত অত্যন্ত কি বলবো কলঙ্কময় যে সমস্ত কথাবার্তা শোনা যায়, যে কিভাবে কি কারণে কারোর নম্বর বাড়িয়ে দেওয়া হয়, শ্রেণী 3য় শ্রেণী থেকে 1ম শ্রেণী 2য় শ্রেণী করে দেওয়া হয়, এই সমস্ত জন্য এগুলো একেবারে হয়ে গেছে। এখন তো বোধহয় একমাত্র মসজিদের ইমাম ছাড়া আর কেউ বোধহয় দুর্নীতিমুক্ত না। এবং ইমাম সাহেবরা দুর্নীতিমুক্ত বটে, তাদের প্রতি শ্রদ্ধা রাখছি, কিন্তু তাই বলে মসজিদ কমিটি সম্বন্ধে কথাটা আবার বলা যায় না। সেখানে যে সমস্ত অন্যান্য আলেমরা আছেন আর কি, তাদের সম্বন্ধে বহুত কিছু শোনা যায়। তো দুঃখ লাগে যে এগুলাকে দমন করার জন্যে কোনো রকমের কোনো করা হয় না, সঠিক পদক্ষেপ নেওয়া হয় না। হ্যাঁ, যদি কিছু প্রত্যেক বছরে যদি আমরা দেখতাম যে কিছু সংখ্যক লোকের শাস্তি হয়েছে, তাদেরকে বিচারে আনা হয়েছে, তাহলে কিন্তু এটা শুভ একটা প্রতিক্রিয়া হতো। খালি বক্তৃতা দিয়ে টকশো করে দুর্নীতির দেশ থেকে দূর হবে না। কারণ যারা দুর্নীতিবাজ, এই দেশটা এমন অবস্থা হয়ে গেছে এখন, পৌঁছতে দুর্নীতি ক্ষেত্রে অন্তত এমন জায়গায় গেছে যে এখন বলা হয় যে ওই পর্যন্ত আপনি গিয়ে পাথরের কাছে গিয়ে একটা 1000 টাকার নোট ধরেন, সেটা হা করবে সেই নোটটা গিলার জন্য। এই অবস্থা দাঁড়িয়ে গেছে। জি, আরেকটা কথা, আমি চট করে আধা মিনিটে বলে নিই একটা অভিজ্ঞতা। আমি এককালে পাটের প্রতিষ্ঠানে চাকরি করতাম, বিজিএমসিতে ডাইরেক্টর ছিলাম, জুট মিলস কর্পোরেশনে। সেখানে একটা কথা শুনেছিলাম যে মারোয়ারিরা প্রায় বলতো, ক্যা ও সব পয়সা নাই লেতা, কিতনা তক নাই লেতা। পয়সা নেয় না, কত টাকা পর্যন্ত নেয় না, ঘুষ খায় না, কত টাকা পর্যন্ত ঘুষ, তুমি 200 টাকা দিতে চেয়েছিলেও হবে না, 1000 টাকা করে ঠিকই নিবে। এই যে প্রবণতাটা, কিছু অভাবের স্বভাব নষ্ট, সেটা ইদানিংকালে কম। এখন সেই রকম অভাবী কোনো সরকারি কর্মচারীও নাই, ব্যবসায়ীও নাই, কেউই নাই। এখন সবাই 3 বেলা খায়, আগে 2 বেলা খাইতে, এখন 3 বেলা খায়। কিন্তু অভাবের স্বভাব নষ্ট এখন অভ্যাসটা রয়ে গেছে, অভ্যাসের কারণে খাচ্ছে। জি, আপনার কাছে আবার আসবো। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
এটা কিনি? হ্যাঁ। আচ্ছা এটা আমার। সব সময় শুধু আরে ভাই, গার্ড দিয়ে সুরক্ষিত শেভ করুন আর যা ইচ্ছে বলুন। তোমায় দারুণ লাগছে। আর তোমাকেও। জিলেট গার্ডের একটা ব্লেড দেয় 7টা শেভ অবধি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামীর আপিলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। উভয় পক্ষের যুক্তি খণ্ডন আজ। নাইকো দুর্নীতি মামলা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী। পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও